আমরা জানি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন দরকার। আপনিও কি তেমনটাই ভাবেন? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারাহ আল ফাহিম। আর আজকের এই সেশনে আমার সাথে উপস্থিত আছে ব্র্যাক ইউনিভার্সিটির আমার একজন স্টুডেন্ট সানজিম, যে আন্ডারগ্রেডে থাকা অবস্থায় বট ইঞ্জিনিয়ার্স নামে একটা কোম্পানি চালাচ্ছে। তো আজকের এই সেশনে আমরা বাংলাদেশের এমন একটা প্রবলেম নিয়ে কথা বলবো, যেটা আমি সিওর যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষই জীবনের কোনো না কোনো সময় এই জিনিসটা নিয়ে কথা বলছে। আর সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আমরা যদি ইউনিভার্সিটি লেভেলের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই যে ইউনিভার্সিটির কারিকুলাম আর ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টের মধ্যে একটা অনেক বড় গ্যাপ। এটার কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলোতে এখনো প্রায় ১০-১৫ বছর আগের কারিকুলামগুলোই পড়ানো হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা আসলে ইউনিভার্সিটিতে এটা চাই না যে আমরা স্টুডেন্টদেরকে একদম ধরে সবকিছু পড়ায় দিব, যেটাকে আমরা নরমালি স্পুন ফিডিং বলি। এটা আমরা চাই না, কারণ ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টরা এনাফ ম্যাচিউর। তাই আমরা চাই যে তারা যাতে নিজে জিনিসগুলো শিখতে পারে। আর আমরা কিন্তু বাস্তবে এটাই দেখি। তারা যখন গ্র্যাজুয়েশনের পর কোনো একটা কোম্পানিতে জয়েনের চেষ্টা করে, তারা কিন্তু নিজে স্কিলগুলো শিখে নেয় এবং নিজেদেরকে সেই অনুযায়ী অ্যাডাপ্ট করে নেয়। কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা। আমরা স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে দেখতে পাই যে এটা আসলে খুবই করুণ। তাদের মানে এই বয়সটা এমনিতেই খুবই ইম্পোর্টেন্ট। কারণ এই বয়সে যদি আমরা ভালো কোনো কনটেন্ট দিতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের স্কুল কলেজের কারিকুলামগুলো এখনো প্রায় মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে চলছে। আমরা বইয়ে যে জিনিসটা পড়ছি, এটার সাথে প্র্যাকটিক্যাল লাইফের কোনো ইমপ্লিকেশন আমরা দেখতে পাই না। কিন্তু মানে সত্যি এই জিনিসটা অনেক সুন্দর হতো যদি আমরা একটা জিনিস পড়ে এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারতাম। তাই এইজন্যই আমরা আসলে সবসময় বিভিন্ন মানে নেতাকর্মীদের উপর বা নীতি নির্ধারকদের উপর আমরা অনেক দোষ দেই যে তারা আসলে মানে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ হবে কিভাবে? কারণ তাদের তো বাচ্চা-কাচ্চারা সব বিদেশে। কিন্তু সত্যি কি আসলে মানে সবকিছু তাদের উপরেই নির্ভর করে? নাকি আমাদেরও কিছু করার আছে? তো এই সব প্রশ্নের উত্তর আমরা জানবো সানজিমের কাছ থেকে। তো সানজিম, তুমি তোমার সম্পর্কে কিছু বলো। আর আমাদেরকে জানাও যে এই আইডিয়াটা তোমার মাথায় কিভাবে আসলো বা তুমি কিভাবে শুরু করলে? আর এখন এক্সাক্টলি কি করছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ সানজিবুর রহমান খান, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ বট ইঞ্জিনিয়ার্স। সো বট ইঞ্জিনিয়ার্স হচ্ছে রোবটিক্সের একটা ইকোসিস্টেম যেখানে আপনি আপনার রোবটিক্স রিলেটেড সব ধরনের প্রবলেমের সলিউশন পেয়ে থাকেন। আচ্ছা, তো এখন আমরা বট ইঞ্জিনিয়ার্সে কি নিয়ে কাজ করছি? তো ফার্স্টে আমি বট ক্যাফে নিয়ে কিছু বলতে চাই। বট ক্যাফে হচ্ছে বেসিক্যালি সাইবার ক্যাফে ফর রোবটিক্স। সাইবার ক্যাফেতে আমরা কি করি? আমরা ১ ঘন্টার জন্য একটা স্লট বুক করি। ওখানে আমাকে একটা কম্পিউটার দেওয়া হয়। ওখানে আমি ব্রাউজ করি অথবা গেম খেলি অথবা একটা ইমেইল লিখি। সেইম আমাদের কনসেপ্টটা বট ক্যাফের জন্য সেইম। উম আ ইউজাররা একটা প্লট পায়, একটা ওয়ার্কস্টেশন পায়। সেখানে সে সোলো ওয়ার্কস্টেশনও পেতে পারে অথবা একটা গ্রুপের জন্য ওয়ার্কস্টেশন পেতে পারে। তারা তাদের পছন্দ মতো কম্পোনেন্টস অ্যান্ড তারা 3D প্রিন্ট এই বট ক্যাফে থেকেই পেতে পারে। কারণ আমাদের বট ক্যাফেতেই অথবা আমাদের যেই মাইক্রো ল্যাব আছে ওখানেই আরকি আমরা কম্পোনেন্ট স্টক করি অ্যান্ড আমাদের কিছু 3D প্রিন্টার্স আছে, যেখানে আমরা চাইলেই সাথে 3D প্রিন্ট করতে পারি। তো একটা ইউজার এসে তার আ ওয়ার্কস্টেশনে তার রোবট নিয়ে কাজ করতে পারে। আ তার কোনো প্রজেক্ট থাকলে সে আমাদের ওয়ার্কস্টেশন ইউজ করে ওখানে সোল্ডারিং করতে পারে, তাদের সার্কিট বানাতে পারে, তাদের রোবট অ্যাসেম্বল করতে পারে। এটা ছিল আমাদের বট ক্যাফের কনসেপ্ট। এটা ছাড়াও আমরা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি গুলোর সাথে কোলাবোরেশন এ গিয়ে তাদের স্টুডেন্টদের ওয়ার্কশপ নিয়ে থাকি, সেমিনার নিয়ে থাকি অ্যান্ড আমরা তাদেরকে রোবটিক্স এর আসার জন্য মোটিভেট করি। আমরা তাদের সাথে কোলাবোরেশন এ গিয়ে তাদের স্টুডেন্টদের জন্য রোবটিক্স এর কোর্স ডিজাইন করে থাকি। এছাড়াও আমরা ইন্ডাস্ট্রি সলিউশন ও দিয়ে থাকি। রিসেন্টলি আমরা একটা জাপানিজ স্টার্টআপ এর জন্য প্রোটোটাইপিং এর কাজ করছি। ইন্টারেস্টিং। তো তোমরা আসলে এই রোবোটিক্স সেক্টরে কাজ করতে গেলে যত কিছু দরকার সবকিছু একসাথে প্রোভাইড করতেছো, তাই না? যেমন আমরা যদি কাজ শুরু করতে চাই তাহলে আমাদেরকে তো ফার্স্টে শিখতে হবে। শেখার জন্য আমরা কি করি? বিভিন্ন টিউটোরিয়ালস অনলাইনে ফলো করি। কিন্তু তোমরা সেই প্রপার গাইডেন্স গুলো দিয়ে দিচ্ছ। প্লাস এক্সাক্টলি কোন প্রজেক্ট থেকে শুরু করলে আমাদের জন্য ভালো হবে সেটার জন্য তোমরা ওয়ার্কশপ নিচ্ছ বা প্রপার গাইডেন্স দিচ্ছ আমাদেরকে। আর শুরু করতে গেলে তো আমাদের রোবোটিক কম্পোনেন্টস গুলো দরকার হবে। সেই রোবোটিক্স কম্পোনেন্টস গুলো তোমরাই দিয়ে দিচ্ছ।
আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই রোবোটিক্স নিয়ে কাজ করতে গেলে তো আমাদের একটা স্পেস দরকার হয়। সেই স্পেসটাও আসলে তোমরাই দিয়ে দিচ্ছ। তো তোমরা আসলে রোবোটিক্স এর একটা ফুল ইকোসিস্টেম তৈরি করে ফেলছো। খুবই ইন্টারেস্টিং। তো সানজিম, তুমি এবার আমাদেরকে তোমাদের একটা ডেমো দেখাও। ওকে স্যার, তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। স্যার, এটা হচ্ছে বট ক্যাফে, বাংলাদেশের ফার্স্ট রোবটিক্স কোওয়ার্কিং স্পেস, যেখানে আমরা দেখতে পাচ্ছি কম্পোনেন্টস, তারপর 3D প্রিন্টার, স্টুডেন্টসরা তাদের ওয়ার্ক স্পেসে কাজ করছে, অ্যান্ড ফান অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল। তো স্যার, দিস ইজ বেসিক্যালি এ সাইবার ক্যাফে অফ রোবটিক্স। স্টুডেন্টরা তাদের স্লট বুক করে এবং তাদেরকে তাদের ওয়ার্ক স্টেশন অ্যাসাইন করা হয়, অ্যান্ড তারা তাদের রোবটের উপর কাজ করে। রোবট বানাতে যেগুলো কম্পোনেন্টসের প্রয়োজন হয় এবং যেগুলো অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয়, যেমন 3D প্রিন্টার, সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবল। তারা সহজেই তাদের রোবটের উপর এখানে কাজ করতে পারে। ধন্যবাদ সঞ্জিম। আমরা তোমাদের একটা ডেমো দেখলাম। তো এইবার তুমি তোমার টিম সম্পর্কে আমাদেরকে জানাও। আর আমাদেরকে এটাও জানাও যে নতুন যদি কেউ তোমাদের মতো এমন কোনো উদ্যোগ নিতে চায়, তাহলে তাদের আসলে কি টেকনোলজি জানা উচিত? অবশ্যই তোমরা এই সবকিছু ইউনিভার্সিটি থেকে শেখোনি। তাই আমাদেরকে এটাও জানাও যে কিভাবে চাইলেই মানুষ নিজে, নিজে এই জিনিসগুলো শিখতে পারবে। আর এই কাজগুলো করার সময় তো তোমরা অবশ্যই অনেক প্রবলেম ফেস করছো। সেই প্রবলেমগুলো নরমালি কি, কি হয়? আর সেই প্রবলেমগুলো তোমরা কিভাবে সলভ করছো? এই সবকিছু আমাদেরকে জানাও। আমার রোবটিক্সের জার্নিটা শুরু হয় ব্র্যাক ইউ মঙ্গলদৈর সাথে। ব্র্যাক ইউ মঙ্গলদৈ হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির অফিসিয়াল মার্স রোভার প্রজেক্ট। আ মঙ্গলদৈতে জয়েন করার পরে আমি একটা রোবটের মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কন্ট্রোল, সফটওয়্যার, এআই, অটোনোমাস, নেটওয়ার্ক, ভিশন, এগুলো সব সম্পর্কে আরকি জানতে শুরু করি। এগুলো ভালোভাবে শিখতে এবং জানতে আমার সিনিয়র্সরা আমাকে অনেক বেশি হেল্প করে। তাদের প্রপার গাইডেন্সের কারণেই আমার রোবটিক্সের জার্নিটা অনেক স্মুথলি শুরু হয়। এর পাশাপাশি আমি আমার একটা পেট প্রজেক্ট রাখতাম। এটা হতে পারে সকার বট, এলএফআর। ওখানে আমি আ এভরি মান্থ নতুন কিছু ইমপ্লিমেন্ট করতাম, সার্কিট চেঞ্জ করতাম, কোডে চেঞ্জ আনতাম, মেকানিক্যাল ফিচার্স চেঞ্জ করতাম। এগুলো সবকিছুতেই আমি আমার সিনিয়রদের, আমার অ্যাডভাইজার্সদের অনেক হেল্প পাই। এই কারণে আরকি আমি স্মুথলি জিনিসগুলো করতে পারি। বাট মাঝে, মাঝে আ যেটা দেখি, অনেকে আ স্ট্রাগল করে প্রপার গাইডেন্সের অভাবে। তারা স্ট্রাগল করে হোয়াট উইল বি দেয়ার ফার্স্ট বট। আ তাদের ফার্স্ট রোবটের জন্য রাইট কম্পোনেন্টস কি, কি হবে? তারা কিভাবে আ তাদের রোবটটা বানাবে? এগুলো করতে তারা অনেক স্ট্রাগল ফেস করে। আম এর পাশাপাশি কম্পোনেন্টস, মানে আমি তখনকার কথা বলতেছি। তখন কম্পোনেন্টস সোর্সিং ও একটা আ বড় হ্যাসেল ছিল। দেখা যেত আমাদের ১-২ সপ্তাহ বসে থাকতে হইতো। আ বিকজ কোনো কিছু একটা পুড়ে গেছে অথবা কোনো কিছু একটা শেষ হয়ে গেছে। সেটা আনতে আমাদের পুরান ঢাকা যেতে হতো। অ্যান্ড ওখান থেকে গিয়ে আবার এসে রোবটটা বানানো অনেক বেশি হ্যাসেলের ছিল। তো হ্যাঁ, এগুলো প্রবলেম ফেস করতে হয়েছে। তারপরে পাশাপাশি বাসাতেও আ একটু প্রবলেম আ হতো। কারণ বাবা-মাকে কনভিন্স করতে একটু ঝামেলা হতো যে আসলে কি করছি? তারা মনে করত যে আমি কোনো খেলনা বানাচ্ছি, অথবা কম্পিউটারের সামনে সারাদিন যখন বসে থাকতাম ভাবতো গেম খেলছি। তো এগুলো ওভারকাম করতে আমার একটু সময় লাগছে। কিন্তু আমার মোটিভ এটাই ছিল যে আমি কখনো গিভ আপ করতে চাইতাম না। আ আমি সবসময় একটা গোল সেট করতাম, অ্যান্ড ওই গোলটা ফুলফিল না হওয়ার আগ পর্যন্ত আমি ট্রাই করতেই থাকতাম। বিকজ রোবোটিক্স অনেক আনপ্রেডিক্টেবল একটা জিনিস। আমার সার্কিট একটা কাজ নাই করতে পারে, আমার একটা কোড না কাজ করতে পারে। তো অনেকে কি করে যে একটা সার্কিট কাজ করতেছে না, সে সেখানেই কাজ থামিয়ে দিয়ে আরকি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। বাট আ আমি যেটা মনে করি, যারা এর পেছনে লেগে থাকে, যারা বারবার ডিবাগ করতে জিনিসটা সলভ করে, তারাই আরকি এই ফিল্ডে আ গ্রো করতে পারে। তো এই হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স আমাদের একাডেমিক লেভেলে কম থাকার কারণে, আমরা মানে স্কুল কলেজে আমাদের হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স কম থাকার কারণে আমরা ইউনিভার্সিটিতে এসে এগুলো কাজে স্ট্রাগল করি। তো আমার মনে হয় আ আমরা যদি ফার্স্ট থেকেই এগুলো শিখে
হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিয়ে তারপর ইউনিভার্সিটিতে আসি অথবা তারপর কোনো একটা কাজ শুরু করি, তাহলে আমাদের অনেক ইজি হয়ে যায় জিনিসপত্রগুলো। বট ইঞ্জিনিয়ার শুরু করার মোটিভই ছিল এইটা, যে আমরা এই প্রবলেমসগুলোর সলিউশন নিয়ে একটা ইকোসিস্টেম ক্রিয়েট করব, যেখানে একটা স্টুডেন্ট অথবা একটা হবিস্ট এসে তাদের রোবটিক্স রিলেটেড প্রবলেমগুলোর সলিউশন পাবে। বাহ! ইন্টারেস্টিং। তো তোমরা নিজেরা যেই প্রবলেমগুলো ফেস করছো, সেই প্রবলেমগুলো সলভ করতে যেয়েই কিন্তু তোমরা এই পুরা কোম্পানিটা তৈরি করে ফেলছো, তাই না? যেমন নরমালি মানুষের কি হয় যে আমরা রোবোটিক্স নিয়ে কোনো একটা কাজ করতে গেলাম, আমাদের একটা সার্কিট পুড়ে যাইতে পারে। আর সেই সার্কিটটা পুড়ে গেলে কিন্তু দেখা যায় আমাদেরকে এইটা আবার অর্ডার দেওয়ার একটা সময়ের ব্যাপার, বা কোনো একটা দোকানে গেলাম, সেই দোকানে ওই জিনিসটা ওই সময় নাও থাকতে পারে। তাই দেখা যায় যে আমাদের এই কম্পোনেন্টস গুলো পাওয়া অনেক টাফ হয়ে যায় অনেক সময়। কিন্তু তোমরা সেই কম্পোনেন্টস গুলো প্রোভাইড করতেছো। আবার তুমি যে কথাটা বলছো যে স্কুল কলেজ লেভেলে আসলে এরকম হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স দেয়া হয় না। তাই তোমরা যেটা করতেছো তোমরা ওয়ার্কশপ এরেঞ্জ করতেছো। বা মানে আসলে এই সেক্টরটাতে কাজ করতে গেলে আমাদের আসলে যত কিছু দরকার হয় তোমরা মোটামুটি সবকিছুই প্রোভাইড করতেছো। একদম স্পেস থেকে শুরু করে নেসেসারি গাইডেন্স প্লাস কম্পোনেন্টস সবকিছুই তোমরা দিচ্ছ। একটা ফুল ইকোসিস্টেম তোমরা তৈরি করে ফেলছো। জাস্ট তোমরা কি প্রবলেম ফেস করছো সেটা সলভ করতে যেয়েই। এটা খুবই ইন্টারেস্টিং। তো সানজিম তুমি তোমার ইউজারদের সম্পর্কে কিছু জানাও এবং তোমার ইউজারদের ফিডব্যাক কেমন? তো স্যার আমরা ফেব্রুয়ারির দিকে যখন শুরু করি তখন বেসিক্যালি আমি এই রুমেই একটা হোম অফিস বানিয়ে নিই। অ্যান্ড এখান থেকে আমরা আমাদের অপারেশন শুরু করি। আ আমরা একটা 3D প্রিন্টার কিনি। কিনে আমরা আমাদের প্রোটোটাইপিংটা শুরু করে দিই। এরপরেই আমরা আমাদের ওয়েবসাইট আ লঞ্চ করি। অ্যান্ড আমাদের সার্ভিসগুলো আমাদের ওয়েবসাইট থেকে আ প্রোভাইড করা শুরু করি। প্লাস আমরা Facebook পেজ, LinkedIn, Instagram এগুলোতে কনটেন্ট ছাড়া শুরু করি। এভাবে আমাদের আরকি স্টুডেন্টস অ্যান্ড অডিয়েন্সদের সাথে এনগেজমেন্ট আ ক্রিয়েট হয়। তারপরে আজ থেকে ৪ মাস আগে আমরা বনশ্রীতে আমাদের অফিসে শিফট হই। ওখানে আরকি আমরা বট ক্যাফে অথবা মাইক্রো ল্যাবটা চালু করি। অ্যান্ড ওইখান থেকে আমরা আমাদের সার্ভিস দেওয়া শুরু করি। অ্যান্ড এই পর্যন্ত প্রায় আমরা ১,০০০ কাস্টমার অলরেডি সার্ভ করে ফেলেছি। অ্যান্ড আমরা অলরেডি ৩ টা স্কুলের সাথে কোলাবোরেশন এ গিয়েছি। প্লাস আমাদের একটা ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন হয়েছে। তারা জাপানিজ একটা স্টার্টআপ। তারা তাদের প্রোটোটাইপটা আমাদের কাছ থেকে আরকি করিয়ে নিচ্ছে। তো আমরা যদি দেখতে পারি ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আ আমরা ফার্স্ট এ আমাদের হোম অফিস থেকে শুরু করি। তার কিছু মাস পরে আমরা আমাদের হোম অফিস থেকে মেইন অফিসে শিফট হই। অ্যান্ড আমরা আমাদের অপারেশনগুলো চালিয়ে যাচ্ছি। অ্যান্ড কাস্টমারগুলোর কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করার ট্রাই করছি। আমরা কিভাবে তাদেরকে আরো বেটার ভাবে সার্ভ করতে পারবো, এগুলোর দিকে আমরা খেয়াল রাখছি। এভরিডে কোনো না কোনো টিম আমাদের বট ক্যাফেতে আসছে, তাদের প্রজেক্টগুলোর উপর কাজ করছে। তো এভাবেই স্যার আরকি আমরা কন্টিনিউ করতেছি। ধন্যবাদ সানজিম। তো তোমরা ফেব্রুয়ারিতে শুরু করে এই নভেম্বর পর্যন্ত মানে এই ফার্স্ট ৮-৯ মাসের মধ্যেই তোমরা ১,০০০ কাস্টমার সার্ভ করছো। মানে এটা সত্যিই অনেক বড় ব্যাপার। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে তোমরা একদম শুরুতেই ইন্টারন্যাশনাল কাস্টমার সার্ভ করছো, যেখানে মানে প্রত্যেকটা দেশীয় স্টার্টআপেরই আসলে এমন একটা প্ল্যান থাকে যে কোনো এক সময় যেয়ে তারা যাতে ইন্টারন্যাশনালি কাস্টমারদেরকে সার্ভ করতে পারে। আশা করি তোমরা সামনে আরো অনেক কাস্টমার সার্ভ করবে, সেটা দেশীয় হোক বা ইন্টারন্যাশনাল, এবং অনেক স্কুল কলেজের সাথে তোমরা কোলাবোরেশন এ যাবে। এটাই আশা করি। তো সানজিন, তুমি এইবার আমাদেরকে জানাও যে তোমরা কি কোনো ইনভেস্টমেন্ট চাচ্ছ কিনা? বা যদি ইনভেস্টমেন্ট খুঁজে থাকো তাহলে সেই ইনভেস্টমেন্ট দিয়ে তোমাদের আসলে সামনে কি করার প্ল্যান? হ্যাঁ, স্যার আমরা ইনভেস্টমেন্ট খুঁজছি। এই ইনভেস্টমেন্ট দিয়ে আমরা আমাদের অফিস স্পেসকে আরেকটু বড় করতে চাই। আ আমাদের ফেজ 1 ছিল আমরা একটা ল্যাব এস্টাবলিশ করব ঢাকাতে, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। আমাদের ফেজ 2 হচ্ছে ঢাকার ৫ টা জায়গায় ৫ টা মাইক্রো ল্যাব ক্রিয়েট করা। আ যেন ওই এরিয়ার মানুষগুলোর বডি ইঞ্জিনিয়ার্স এ অ্যাক্সেস করতে ইজি হয়। অ্যান্ড স্যার আমাদের 3rd ফেজ হচ্ছে আ দেশের বাকি জেলা শহরগুলোতেও আমাদের বট ইঞ্জিনিয়ার্স এর মাইক্রো ল্যাব গুলো ক্রিয়েট করা। যেন ঢাকার বাহিরের স্টুডেন্ট গুলোও ওখানে অ্যাক্সেস করতে পারে। সো আমরা আমাদের 3rd ফেইজে ট্রাই করব যে আ এটাকে শুধু ঢাকায় না, পুরা বাংলাদেশে রোবটিক্সকে অ্যাক্সেসিবল বানানো।
অ্যান্ড আমরা এই ইনভেস্টমেন্ট দিয়ে আরও বেটার ইকুইপমেন্ট কিনে আমাদের স্টকটা আরেকটু বড় করে আরও বেশি অডিয়েন্সকে সার্ভ করতে চাই। অ্যান্ড আমরা আরও বেশি বেশি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিগুলোর সাথে কোলাবোরেশনে যেতে চাই। অ্যান্ড আমরা যে ইন্ডাস্ট্রি কোলাবোরেশনও করছি, এটাও স্যার আমরা আরও এক্সপ্যান্ড করতে চাই আর কি। ধন্যবাদ সঞ্জিম। তুমি খুব ইম্পোর্টেন্ট একটা কথা বলছো যে এই এআই এর যুগে কিন্তু আমাদের সবসময় একটা কনসার্ন থেকেই যায় যে যারা এই অপরচুনিটি গুলো পাচ্ছে না তারা কি অনেক বেশি পিছিয়ে যাচ্ছে কিনা। যেমন আমরা যদি ঢাকার বাচ্চাদের কথা চিন্তা করি, তাদের প্রায় সবারই কিন্তু কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনের একটা অ্যাক্সেস থাকে। কিন্তু যদি আমরা গ্রামাঞ্চলের বাচ্চাদের কথা চিন্তা করি, তাদের কিন্তু এইসব অ্যাক্সেস থাকে না। দেখা যাচ্ছে যে শহরাঞ্চলের ছোট বাচ্চা থেকে শুরু করে প্রায় সবাই ChatGPT বা এআই এসব কিন্তু ইউজ করতেছে। কিন্তু ঢাকার বাইরের জেলাগুলোর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু তারা এসব থেকে অনেকটাই বঞ্চিত। তাই তোমাদের প্ল্যানটা খুব ভালো লাগলো যে তোমরা যেটা চাচ্ছ যে কেউ যাতে বাদ না যায়। সবাই মিলে যাতে একসাথে সামনের দিকে আগায়। খুব সুন্দর প্ল্যান, খুব ভালো লাগলো। তো সানজিম, ধন্যবাদ তোমাকে সময় দেওয়ার জন্য। তো শেষ করার আগে তোমার যদি ইয়াংদের প্রতি কোনো অ্যাডভাইস থাকে তাহলে সেটা জানাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যান্ড সবার উদ্দেশ্যে আমার একটাই অ্যাডভাইস, নেভার গিভ আপ। কখনো গিভ আপ করা যাবে না। আমার গোল যদি স্থির থাকে তাহলে আমি একটা না একটা টাইমে সাকসিড হবই। যত ফেইলিয়ার আসুক এর মাঝখানে, যতই যাই হোক, বাট গিভ আপ কখনোই করা যাবে না। একটা না একটা টাইমে আমরা অবশ্যই সাকসিড হব। ধন্যবাদ সঞ্জিম আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমরা একটা জিনিস খেয়াল করলাম যে প্রায় সব উদ্যোক্তাই কিন্তু একটা কথাই বলতেছে যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যখন কোনো একটা কিছু শুরু করি আর কোনো প্রবলেম ফেস করি বা কোনো স্ট্রাগল ফেস করি, তখন আমরা সেই জিনিসটা ছেড়ে দেই। কিন্তু এটা করা যাবে না। আমাদের যদি লক্ষ্য ঠিক থাকে আর আমরা যদি বুঝতে পারি যে আমাদের এই কাজটার মাধ্যমে মানুষ উপকৃত হবে, তাহলে যত কষ্টই হোক না কেন আমাদের লেগে থাকা উচিত। ছেড়ে দেওয়া উচিত না। তো শেষ করার আগে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলব। আপনারা আপনাদের আশেপাশে যারা এমন ইনিশিয়েটিভ নিচ্ছে তাদের এইসব ইনিশিয়েটিভকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। কারণ আপনাদের এই ছোট, ছোট সাপোর্ট গুলোই কিন্তু তাদের অনেক বড় প্রেরণার কারণ হতে পারে। আর আমার ফ্রেন্ড লিস্টে বিভিন্ন স্কুল কলেজের অনেক স্টুডেন্ট থাকতে পারে। তাদের উদ্দেশ্যে আমি বলব যে তোমরা অবশ্যই তোমাদের সানজিম ভাইয়ের সাথে কনট্যাক্ট করে তোমাদের স্কুল বা কলেজে তাকে ইনভাইট করার চেষ্টা করবে। কারণ তোমাদের স্কুল বা কলেজে যদি সানজিম কোনো একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে, তাহলে দেখবে যে অনেকেই ভিতর থেকে একটা ইন্টারেস্ট ফিল করতে পারে। যারা এই সম্পর্কে কোনো কিছুই জানে না বা যাদের এই সম্পর্কে কোনো ইন্টারেস্টই নাই, দেখা যাবে যে তাদের মধ্যেও কিন্তু একটা ইন্টারেস্ট আসতে পারে। আমরা কিন্তু কখনোই জানি না যে আমরা ফিউচারে কি করব বা আমাদের মধ্যে কখন ইন্টারেস্ট গ্রো করে, এটাও কিন্তু আমরা বুঝতে পারি না। তাই এমনও হতে পারে যেই স্টুডেন্টটা রোবোটিক্স সম্পর্কে একদম কিছুই জানে না। দেখা গেল যে সেও ভবিষ্যতে বাংলাদেশে অনেক বড় কোনো রোবোটিক্সের কোম্পানি তৈরি করে ফেলতে পারে। তাই তোমরা অবশ্যই সানজিমের সাথে কনট্যাক্ট করবে তাকে ইনভাইট করার জন্য। আমি জানি না সানজিম তোমাদেরকে সময় দিতে পারবে কিনা, কিন্তু তোমরা এট লিস্ট ট্রাই করতে পারো। আর আমার ফ্রেন্ড লিস্টে বিভিন্ন স্কুল কলেজের অনেক শিক্ষকও থাকতে পারেন। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলব যে আপনারা চাইলে আপনাদের স্কুল বা কলেজের পক্ষ থেকে সানজিম এবং তার টিমকে ইনভাইট করতে পারেন। আমি তাদের কনট্যাক্ট ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করে দিব। তো আজকের সেশন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।